আর আবারও বাংলা বলায় ফের বাংলাদেশে তকমা। ওড়িশায় সেখানে বাংলার ফেরিওয়ালাকে মারধর করা হয়েছে। ওড়িশায় আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। জখম অবস্থায় কোনো রকমে গ্রামে ফেরেন তিনি। উড়িষ্যাতে কাজ করতাম, আজ 8 বছর ধরে কাজ করছি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বিজেপি সরকার যখন থেকে এসছে তখন থেকেই মানে আমাদের অসুবিধা, 1 বছর হলে বিজেপি সরকার এসছে, অসুবিধা হয়ে যাচ্ছে। এমএ গেলেই RSS বাহিনী অমনি ধরছে, ধরি আধার কার্ড দেখা, এই বাংলাদেশি তোরা, ঠিক আছে তোরা বাংলাদেশি পাঠান, এরকম প্রায় বলে। ঠিক আছে, তারপরেও আবার এই 1 মাস হলে যাওয়া এই ঘাটের কাছে অমনি আমাকে সেখানে এসে দাঁড়িয়েছিলাম যে ঘাটে পার হবো, আর অমনি পাবলিক দুটো এসে RSS এর লোক এসে অমনি বাঙালি তাই বলে অমনি মারতে লিখবেলো। তারপরে ওই দেখালাম, কি বেশ আধার কার্ড দেখালাম, বুঝছে তো ডুপ্লিকেট বানাইছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ীদের হেনস্থা। ওড়িশায় বাংলার ফেরিওয়ালাকে মারধরে তোপ কোনালের। বিজেপিকে জবাব দেবে বাংলার মানুষ বলে হুঁশিয়ারি তৃণমূলকে পাল্টা তোপ সুকান্ত মজুমদারের। শিয়ালদায় বাঙালি পড়ুয়া হেনস্থার প্রসঙ্গে কটাক্ষ। বাংলা বলছেন বলে বিজেপি শাসিত রাজ্যে আক্রমণ করা হচ্ছে, হয়রান করা হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। সোনালী বিবির ঘটনা তো দেখতে পাচ্ছেন, হাইকোর্টের রায়ের পরেও এখনো ফেরাতে পারলো না কেন্দ্র। পরেই ঘটনা ঘটে চলেছে। বাংলার মানুষ মনে রাখছেন, বাংলা বললেই বাংলাদেশি, এর জবাব 2026 সালে হবে। উড়িষ্যায় কি ঘটেছে সেটা নিয়ে ভাবার আগে আমাদের ভাবা উচিত যে কলকাতার বুকে বাংলা কথা বলার জন্য কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমাদের কিছু ছাত্র যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকে তাদেরকে মার খেতে হয়েছে বাংলা কথা বলার জন্য পশ্চিমবঙ্গে। তো বাংলা কথা বলার জন্য মার খেয়েছে উড়িষ্যাতে, নাকি সেখানে নিজের ধর্ম বাড়িয়ে বা পরিচয় বাড়িয়ে ভারতীয় সেজে মার খেয়েছে, তদন্তের বিষয়, তদন্ত হলে বোঝা যাবে। আর এবার এক মর্মান্তিক খবর। 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল এক প্রসূতিকে, তারপরও মিলল না অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্স না পেয়ে 25 বছরের প্রসূতির মৃত্যু হয়েছে, এমনটা অভিযোগ। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ। ফারাক্কার ইমামনগর গ্রামের জামিলা খাতুনের মৃত্যু হয়। ফারাক্কা হাসপাতালে আজই পুত্র সন্তানের জন্ম দেন জামিলা, আর তারপরই শারীরিক অবস্থার অবনতি হয়। জামিলাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। আর এখানেই অভিযোগ, বারবার সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে ফোন করেও মেলেনি পরিষেবা। 1.5 ঘন্টা পর নিজেদের উদ্যোগে অ্যাম্বুলেন্স জোগাড় করা হয়। জঙ্গিপুরে নিয়ে যাওয়ার পথে জামিলার মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার ফারাক্কা হাসপাতালের চিকিৎসকের। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে। আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে। ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে, একদম সেন্সলেসের মতো। আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় 1.5 ঘন্টা পর একটা অ্যাম্বুলেন্স এসছে। অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন, জলজান্ত জীবন চলে গেল। অ্যাম্বুলেন্স যদি সঠিক টাইমে আসতো, তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেত, তাহলে বেঁচে যেত। আমি ওখানে হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত। পেশেন্টের আন্ডারলাইন যে রোগ যেটা হার্টের, সেটা হয়তো আনডিটেক্টেড ছিল, আগে থেকে হয়তো ছিল কিছু একটা, হতেই পারে, যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল। হ্যাঁ, সেটাই আর কি। আর নজর রাখবো বোলপুর মহকুমা হাসপাতালের দিকে। সেখানে একেবারে লাঠি হাতে নিয়ে রোগীদের বিক্ষোভ। অভিযোগ, রোগীর শ্লীলতাহানির অভিযোগ, এবং সেই অভিযোগে হাসপাতাল চত্বরে উত্তেজনা। লাঠি হাতে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন নাহিনা গ্রামের এক মহিলা। রাতে ফাঁকা ওটিতে শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ। আর বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা। আর তারপর পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের শান্তিনিকেতন থানার পুলিশ। 5 দিন ধরে ভর্তি করা হয়, 6 দিন হলো আজকে ছুটি দিয়েছে। ওকে ভয়ে দেখিয়েছে ছেলেটা, যে তুই যদি বলিস তাহলে মানে 5 দিনকার ঘটনা, ওকে বলেছে তুই যদি বলিস তাহলে তোকে মেরে দেবো। হ্যাঁ, কিন্তু ভয়ও বলে না, আজকে ছুটি দেবে। ওই জন্য ছুটি দেওয়ার জন্য মাকে বলেছে, মা এই করে আমার সাথে, ওকে শাস্তি দেওয়া হোক, এইটা আমরা চাই, ওর যেন শাস্তি হয়। টিভিতে ঢুকিয়েছিল দিয়ে, উনি কিন্তু ডাক্তার নয়, উনি ডাক্তারি মানে থাকে, কাজকর্ম করে, কিন্তু মেয়ে হয়তো অসুস্থ বলে সেদিনকে কথাটা বলতে পারবে না বলে আমি দেখলাম। আমার তো শাস্তি দেওয়া, ওকে তো শাস্তি দিতে হবে, আমার তো বিচার চাই আমার তাকে।
ধর্ষণের অভিযোগে জালে ইউটিউবার, নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ। পুলিশের জালে ইউটিউবার বাবা এবং ছেলে। অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করা হয়, ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে এই নির্যাতন। উত্তর 24 পরগনার হারোয়ার বাদশা মোহনপুরের এই ঘটনা। ওকে নাচ শেখার জন্য নিয়ে যাই, বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করতে হয়। ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা, এবং এর মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, বাবা এবং ছেলে, বাকি 2 জন অধরা। আর এবার নজর রাখবো আমরা বর্ধমান স্টেশনের দিকে। বর্ধমান স্টেশন, সেখানে হুড়োহুড়ি, আর হুড়োহুড়িতে পদপিষ্ট। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন 6 জন। আহতদের বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বর্ধমান স্টেশনের ছবি। সেখানে আচমকায় হুড়োহুড়ি এবং সেই হুড়োহুড়িতে পদপিষ্টের মতন পরিস্থিতি তৈরি হয়। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন 6 জন এবং আহতদেরকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, যে ছবি আমরা দেখলাম কার্যত একটা হুড়োহুড়ির ছবি, পদপিষ্ট, আবারও বর্ধমান স্টেশন, কিন্তু এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, বর্ধমান স্টেশনে এই ধরনের ঘটনা কিন্তু বারে বারেই ঘটে থাকে এবং সেই খবরও আমরা এর আগেও দেখিয়েছি যে ভিড়ের ছবি, এবং আশঙ্কা করা হয়েছিল যে কোনো সময় পদপিষ্টের ঘটনা ঘটতে পারে। আজ রবিবার, ছুটির দিন, তাতেও দেখা গেল যে বিকেল 5টা 15 নাগাদ অনেকেই ফুট ওভারব্রিজের ওপর অপেক্ষা করছিলেন, সময় মতো ঘোষণা হয়নি, এমনটাই অভিযোগ তাদের। এরপরে হাওড়া থেকে বর্ধমান যে লোকাল আসে সেই লোকালকেই আবার বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল বলে ঘোষণা করা হয়। এরপরে ওই ট্রেনের যেমন হাজার হাজার যাত্রী নেমে ওপর দিকে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তেমনি ওই ট্রেন ধরার জন্য যাত্রীরা, হাজার হাজার যাত্রী তারা নামার চেষ্টা করে। এর মধ্যেই এই যে 4 এবং 5 নম্বর যে প্ল্যাটফর্মে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ির মাঝেই কয়েকজন পড়ে যান এবং তারা পদপিষ্ট হন। অন্ততপক্ষে 6 জন তো জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন অসুস্থ হয়েছেন, এমনটাই সেই সময় যারা যাত্রীরা ছিলেন তারা জানাচ্ছেন। তাদের মধ্যে অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিরাও ছিলেন, তারাও শ্বাসকষ্টজনিত সমস্যার মধ্যে পড়েন। সব মিলিয়ে কয়েক হাজার যাত্রী একসঙ্গে নামা ওঠার চেষ্টা করার কারণে এই ঘটনা ঘটেছে। এবং তারা বলছে, তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন এবং যিনি জখম হয়েছেন তিনি বা কি বলছেন শোনাবো আপনাদের। সিঁড়ির মধ্যে ভিড় জমেছে, যারা হাওড়া দিয়ে নেমেছে ওরা যাবে আসানসোল বা রামপুরহাট গাড়ি ধরার জন্য, রামপুরহাট আসানসোলরা ওরা হাওড়া যাওয়ার জন্য ছোটাছুটি করছে। সিঁড়ির মধ্যে প্রচুর জাম লেগেছে, উপর দিয়ে চাপাচাপি বেশি হয়েছে। 6-7 দুটো গাড়ি এসছে একবারে, উপর দিয়ে চাপটা বেশি এসছে, তার মধ্যে ধাক্কামুক্কি হয়েছে, তার মধ্যে অনেকজনের উপরে অনেকজনের চেপে গেছে। আমি নিজেই দোকান দিয়ে ছুটে ওইখানে গেছি, কতজনকে টেনেছি, যখন টানছি দেখছি একজনের পাটা একদম হাড্ডিটা বাইরে চলে এসছে। এটার মধ্যে সিঁড়িটা একটু ছোট। আমরা সিঁড়ি থেকে নামছিলাম আর ওইদার থেকে সিঁড়ি থেকে উঠছিল। এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে, যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি। কিন্তু আমি নয়, অনেক এরকম অনেক জনারই কেস হয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম? ওটা হয়েছে 4 নম্বর। শরদিন্দুর কাছে আবারও আমরা যাব। শরদিন্দু, আজকে তো রবিবার, অর্থাৎ ছুটির সন্ধেবেলা, কোনো অফিস টাইম নয়, কিন্তু এই ছুটির সন্ধেবেলাতেই বা এরকম একটা দুর্ঘটনা কেন ঘটলো? রেল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে?
দেখো, রেল কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে এক মহিলা তার দেহের ভার সামলাতে পারেননি। কিন্তু এখন তোমাকে জানাই যে প্রকৃত কি ঘটনা ঘটেছিল তা জানার জন্য রেলের ডিআরএম সহ পদস্থ আধিকারিকরা বর্ধমান স্টেশনে কিছুক্ষণ আগে এসেছেন এবং তারা এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। কারণ পদপিষ্টের ঘটনা যে ঘটেছে এবং তাতে যে 6 জন আহত হয়েছে এমন তথ্য রেলের কাছেই অনেক দেরিতে পৌঁছেছে, এমনটাই যে আমরা জানতে পারছি। এবং রেলের আধিকারিকরা প্রকৃত কি ঘটনা ঘটেছে তা জানার জন্য বর্ধমান স্টেশনে আসার পর তারা এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। এবং যেটা বলার যে বর্ধমান রেলওয়ে স্টেশনের ওপর রবিবার তো নিশ্চয়ই চাপ কিছুটা কম থাকে, কিন্তু অন্যান্য দিন অনেক বেশি থাকে। কিন্তু আজকে রবিবার ছুটির দিনেও কিন্তু প্রবল যাত্রীর একটা চাপ ছিল এবং যাত্রীরা একদিকে যেমন বর্ধমান আসানসোল শাখার যাত্রী ছিল, বর্ধমান রামপুরহাটের শাখার যাত্রী ছিল, তেমনি বর্ধমান হাওড়া শাখারও যাত্রীরা ছিলেন এবং সময় মতো একেবারে শরদিন্দু তুমি আমাদের সঙ্গে থাকো। সিপিআর ও পূর্ব রেল তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের। প্রথমেই বলে রাখি, পথপৃষ্ঠের মতো কোনো ঘটনা বর্ধমান স্টেশনে ঘটেনি। যেটুকু খবরে প্রকাশ এবং আমাদের সিকিউরিটি পার্সোনালরা অ্যানালাইজ করে যেটুকু সম্পূর্ণ ব্যাপারটা দেখে দিয়েছেন, এখানে একজন লেডি প্যাসেঞ্জার প্ল্যাটফর্ম দিয়ে ওই এফওবি থেকে ফুট ওভারব্রিজ থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে নামার সময় ব্যালেন্স হারিয়ে পড়ে যান এবং যে কোনো একজন পড়ে গেলে সঙ্গে সঙ্গে আশেপাশে যারা প্যাসেঞ্জার থাকেন, এখন পিক আওয়ার, সেই সময় তাদের ঘাড়েও ওই ওয়েটটা ট্রান্সফার হয়, তাদের আরো 2-3 জন পড়ে যান। ওখানে ডিউটি আরপিএফ এবং যে রেলওয়ে স্টাফ যারা ছিলেন তারা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করেছেন। 2 জন মাইনর ইনজুরি পাওয়া গেছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সার্বিক চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা হয়েছে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য জনসাধারণের উদ্দেশ্য তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ট্রেনে চলুন, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর শুরুতেই আপনাদের বললাম যে আবারও বর্ধমান স্টেশন, কেন বললাম? কারণ এই বর্ধমান স্টেশনেই বারবার দুর্ঘটনা। সালটা 2019 সালের 8ই নভেম্বর বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। তখন আহত হন 10 জন। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়িতে হুড়োহুড়ি, আর সেই হুড়োহুড়িতে বিপত্তি। আর ঠিক তার একটা বছর পর অর্থাৎ 2020 সালে 2020 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে একজনের মৃত্যু হয়। আর এরপর 2023-এর 13ই ডিসেম্বর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, আর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে 3 জনের মৃত্যু হয়। সেই ঘটনায় একাধিক মানুষজন তারা আহত হন। সেই বর্ধমান স্টেশন। শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আবারও শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, প্রশ্ন তো এই জায়গাটায় যে বর্ধমান স্টেশনই বারবার প্রতিবারই যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়ছে রেল, আর প্রত্যেকবার কোথাও না কোথাও একটা এই 4 নম্বর আর 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে একটা কানেকশন দেখা যাচ্ছে, যেখানে হুড়োহুড়িটা হচ্ছে। কেন ঠিক এই প্ল্যাটফর্মের মধ্যেই হুড়োহুড়িটা হচ্ছে? দেখো, দুটো আজকে নিয়ে দুবার এই যে হুড়োহুড়িতে ঘটনা কথা উল্লেখ করা হলো, কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই ধরনের পদপিষ্টের মতো ঘটনাও ঘটেছে এর আগেও। এবং শুধু তাই নয়, হুড়োহুড়ি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে নামা ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে। এবং যাত্রীরা বলছেন যে এতদিন ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে, অতীতে এতজন আহত হয়েছে, তারপরে অন্যান্য সিঁড়িতেও এই ঘটনা ঘটেছে, তারপরেও কেন রেলের টনক নড়ছে না, এই প্রশ্ন তারা তুলছেন। কারণ তারা বলছেন যে বারে বারে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই স্টেশনে এবং প্রতিবারই দেখা যায় বিকালের দিকে কি অফিস টাইমে যখন সবাই ট্রেন ধরার জন্য ব্যস্ত, তখনই ফুট ওভারব্রিজ দিয়ে অনেকে নামতে চান, অনেকে উঠতে চাইছেন এবং এই যে সমস্যা, এবং তখনই কিন্তু এই হুড়োহুড়ির সমস্যা তৈরি হয়। এবং এই ঘটনা একবার নয়, অনেকেই কিন্তু ফুট ওভারব্রিজের ওপরে অপেক্ষায় থাকতে বাধ্য হন, কারণ রেল সময় মতো ঘোষণা করে না, এটাই তাদের অভিযোগ। এবং সেটা যদি সময় মতো ঘোষণা হতো তাহলে অনেক আগেই তারা প্ল্যাটফর্মে পৌঁছতে পারতেন এবং একেবারে প্রশ্নের মুখেই তাই রেল। ধন্যবাদ শরদিন্দু।